অলরাইট, তো এই মুহূর্তে আমার হাতে যে ল্যাপটপটা দেখতে পাচ্ছেন এটা আর্গুয়েবলি ওয়ান অফ দি মোস্ট প্রিমিয়াম থিন অ্যান্ড লাইট ল্যাপটপ ফ্রম এসুস, এবং এটা হচ্ছে এসুসের জেনবুক A14। তো এই ল্যাপটপটাকে আমি কেন মোস্ট প্রিমিয়াম বলছি? ওয়েল, ফার্স্ট অফ অল এটার বিল্ড কোয়ালিটি, এটা এসুস কিন্তু এখন একেবারে অন টপ যখন আমরা মানে বিল্ড কোয়ালিটি অ্যান্ড ওভারঅল ফিচার্স নিয়ে কথা বলবো প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপের। তো এইটা মানে একেবারেই সেই মার্কেটের সব থেকে ডমিনেটিং একটা ল্যাপটপ হতে যাচ্ছে, নো ডাউট। বিকজ এই ল্যাপটপটা আমার হাতে রিভিউ পিরিয়ডে যারাই দেখেছে তারা মানে প্রাইসটা শোনার পরও অনেকেই বলেছে যে মানে বাজেট থাকলে হয়তো একটা কিনে ফেলতাম, এরকম প্রিমিয়াম লেগেছে তাদের কাছে এই ল্যাপটপটা। আর থিননেসের কথা তো বললামই, দেখতেই পাচ্ছেন কতটা থিন একটা ল্যাপটপ। আর এছাড়া এটা কিন্তু খুবই লাইট ওয়েট, মানে এটা আন্ডার 1 কেজি, বুঝতেই পারছেন যে কতটা লাইট ওয়েট একটা ল্যাপটপ। আর এই ধরনের ল্যাপটপের মানে একটা দুর্নামও আছে, এটা নাকি শুধুমাত্র সিইওরা ব্যবহার করে, জাস্ট দেখতেই সুন্দর বাট পারফরমেন্স অত ভালো না। তবে এটাতে কিন্তু একটা এক্স ফ্যাক্টর রয়েছে, এগেইন এক্স কোয়াইট অ্যান আইরনি। এটার যে প্রসেসর সেটা হচ্ছে স্ন্যাপড্রাগনের এক্স এলিট। তো এই ল্যাপটপটা শুধু দেখতেই সুন্দর নাকি কাজেও পারদর্শী সেটা নিয়ে একটা ব্রিফ আইডিয়া দেওয়ার চেষ্টা করবো আজকে আপনাদেরকে। পাশাপাশি এই ল্যাপটপের যে প্রাইস ট্যাগ 182K, এইটাকে আসলে এই ল্যাপটপটা কতটা জাস্টিফাই করে সেটা নিয়েও একটা টুকটাক আইডিয়া দিব। সো হোপফুলি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ইভেন ইফ ইউ আর নট ইনটু বাইং দিস কাইন্ড অফ প্রিমিয়াম ল্যাপটপস, আই থিঙ্ক ভিডিওটা আপনার শেষ পর্যন্ত দেখা উচিত, কারণ এই ধরনের প্রোডাক্ট আসলে আমরা সচরাচর কিন্তু দেখি না। ইভেন আমিও আমার চ্যানেলে খুব বেশি রিভিউ করার সুযোগ পাই না এই ধরনের প্রোডাক্ট ডেইলি বেসিসে। সো কোথাও যাবেন না, আসছি ইন্ট্রোর পর। ওকে, তো ল্যাপটপের ডিটেলে যাওয়ার আগে এটা সাথে আসা একটা প্রিমিয়াম অ্যাক্সেসরিজ নিয়ে একটু কথা বলি। এটা হচ্ছে এর সাথে আসা এই কাভারটা, যেটা মানে পিইউ লেদারের প্রবলেম, এবং এর ভেতরের অংশে আপনারা সফট ক্লোদিং ফিনিশ দেখতে পাবেন। আর এটা কিন্তু ল্যাপটপটাকে প্রোটেক্টও করবে ভালোভাবেই। তো যেহেতু এগেইন মানে খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ, এটার সাথে অ্যাক্সেসরিজটাও খুবই প্রিমিয়াম হবে নো ডাউট। তো এটাও বেশ ভালো লেগেছে আমার কাছে। তো ল্যাপটপটা যখন আপনারা হাতে নেবেন প্রথমবার, ডেফিনেটলি ফিল করবেন যে এটা আসলে আপনি যতটা এক্সপেকটেশন নিয়ে ধরেছিলেন যে এটা কতটুকু ভারী হবে তার থেকে অনেকটাই হালকা ফিল করবেন আপনি। আর হাতে নেওয়ার পর আরেকটা জিনিস ফিল করবেন, তা হচ্ছে এর ওপরের ম্যাটেরিয়ালটা। মানে ওপরের বলতে এটার পুরো ম্যাটেরিয়ালটা মানে একই রকম হোল ল্যাপটপের মধ্যে। ইভেন আপনি যখন ওপেন করবেন ভেতরের যেই সারফেস সেটাও। তো এটা বেসিক্যালি যেই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি সেটা হচ্ছে এসুসের প্রোপ্রাইটারি সেরালুমিনিয়াম, মানে তারা অ্যালুমিনিয়াম এবং সিরামিকের মিশ্রণে এই সারফেসটা তৈরি করেছে, যার কারণে এটাতে আপনারা খুব বেশি গ্লসি ফিনিশ পাবেন না, এবং এ কারণে কিন্তু ক্লিন থাকে জিনিসটা। তবে এটা ম্যাট সারফেসের এবং এটা কিন্তু খুবই স্মুথ ফিল দেয়। আর এই স্মুথনেসের কারণেই বেসিক্যালি এটা আমার কাছে এত বেশি প্রিমিয়াম মনে হয়েছে। তবে জানি না এটা আসলে অ্যালুমিনিয়ামের চাইতে কতটা স্ট্রং বা দুর্বল, তবে এটাতেও কিন্তু এসএসএ যে রেগুলার মিলিটারি সার্টিফিকেশন 810H সেটা কিন্তু রয়েছে। ওকে, তো অনেক কথা হলো এর সারফেস নিয়ে, এবার ল্যাপটপটা ওপেন করা যাক। এবং এই ল্যাপটপটা থিন অ্যান্ড লাইট সিরিজের হলেও এটা কিন্তু আপনারা এক হাতে ওপেন করতে পারবেন। এগেইন এটাও আমি আসলে প্রিভিয়াসলি দেখিনি এরকম সাইজের ল্যাপটপে, সো এটাও একটা গুড থিং। আর ওপেন করার পর আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু বেশ ক্লিন একটা লুক রয়েছে। এখানে খুব বেশি হাবিজাবি স্টিকার নেই, জাস্ট একটা স্টিকার রয়েছে HDMI। আই ডোন্ট নো এটা কেন দরকার, কারণ HDMI আছে এটা তো আপনি জেনেই কিনছেন, তারপরে আবার মনে করানোর কিছু নাই। এগেইন এখানে আমরা স্ন্যাপড্রাগন এক্স এলিটের একটা স্টিকার দেখতে পাচ্ছি, এবং এই জায়গাতে আসলে আমি মনে করি যে ম্যাকবুক এখনও এগিয়ে থাকবে, কারণ ম্যাকবুকে কিন্তু এসব কোনো অব্লিগেশন নেই যে আপনি কোন প্রসেসর ব্যবহার করছেন, HDMI থাকছে কিনা এগুলোর স্টিকার দিয়ে বুঝিয়ে দিতে হবে। তো এই জায়গাতে ডেফিনেটলি আমি ম্যাকবুককে এগিয়ে রাখবো। তবে ম্যাকবুক বাদ দিলে মানে মোস্ট ক্লিনেস্ট লুকিং ল্যাপটপ হচ্ছে এইটা, এবং এটা কিন্তু ডিরেক্ট কম্পিটও করে আসলে ম্যাকবুকের যে M4 এয়ার সিরিজ সেগুলোর সাথে। যদিও ম্যাকওয়েস মানে অনেকের পছন্দ অনেকের পছন্দ না, আবার অনেকে উইন্ডোজ প্রেফার করে ম্যাকবুক থেকে, আবার অনেকে রয়েছে যারা এরকম প্রিমিয়ামনেস উইন্ডোজ প্ল্যাটফর্মে পছন্দ করে। সো এটার ব্যাক অ্যান্ড ফোর্থ তো থাকবেই। সো আপনার যেটা দরকার সেই অনুযায়ী আপনি আপনারটা চুজ করবেন। ম্যাকবুকও খারাপ না, এটা তো ডেফিনেটলি খারাপ না বলতেই হবে, এবং এটা টু সাম এক্সটেন্ট আমি বলবো ম্যাকবুকের চাইতেও অনেকটা বেটার ফিল দেয় অনেক ক্ষেত্রে। বাট এটা কন্ট্রোভার্সিয়াল, এটা অনেকটা সাবজেক্টিভও, আপনাদের কাছে অন্যরকম মনে হতেই পারে, এবং সেটাকে আমি রেসপেক্ট করি। এনিওয়ে, তো ল্যাপটপটা ওপেন করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন চেকলেট কিবোর্ড রয়েছে, এবং কিবোর্ডের উপরে যে কুটিংটা এটাও আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে। প্রিভিয়াসলি এসুসের অন্য কোনো ল্যাপটপে আমি এরকম পাইনি, যেটা খুবই স্মুথ একটা ফিল দেয়। আর এটাতে কিন্তু চেকলেট কিবোর্ড থাকা সত্ত্বেও এটাতে বেশ স্মুথ একটা মানে টাইপিং এক্সপিরিয়েন্স আপনারা পাবেন, এবং টাইপিংটা একেবারেই সাইলেন্ট, মানে খুব বেশি সাউন্ড একেবারেই করে না এটা, যার কারণে আপনি মানে নয়েজি এনভায়রনমেন্টে থাকেন বা একেবারে সাইলেন্ট এনভায়রনমেন্টে থাকেন আপনার টাইপিং সাউন্ড কেউ কিন্তু শুনতে পাবে না। তাছাড়া এতে সিঙ্গেল কালার ব্যাকলিট রয়েছে, যেটা 3 স্টেজে আপনি কমাতে বা বাড়াতে পারবেন। আর এখন অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই 1,82,000 টাকার ল্যাপটপে কেন RGB নাই? ওয়েল, এটা যারা কিনবে তাদের কাছে আসলে RGB ম্যাটার করে না, কারণ তারা যতটাই সাটল লুক পাবে সেটাই তারা বেশি প্রেফার করবে। এবং বুঝতেই পারছেন বড়সড় মিটিং টিটিংয়ে RGB জ্বলতেছে, এটা দেখলে কিন্তু আসলে খুব একটা মানে গুড ভাইব দেয় না তাদের কাছে।
মেবি ফর গেমার্স এটা প্রেফারেবল। আই এম নট সেইং গুড অর ব্যাড, এটা আসলে প্রেফারেন্স, এক একজনের এক এক রকম প্রেফারেন্স, বা এক একটা মার্কেটের টার্গেটেড কাস্টমারের কিন্তু প্রেফারেন্স এক এক রকম। আর যেহেতু এটা এক্সিকিউটিভ সিরিজের ল্যাপটপ, সো এটাতে কিন্তু আপনারা ফ্রন্টে 1080p একটা মানে ক্যামেরা পাচ্ছেন, যেটা বেশ ভালো কোয়ালিটি অফার করার কথা, বাট কতটা ভালো সেটা আমরা একটু দেখবো এখন। আর এখানে কিন্তু আপনারা আয়ার ক্যামেরাও পাচ্ছেন, সো আপনারা যখন ল্যাপটপটা ওপেন করবেন আপনাকে পাসকোড দিয়ে বারবার আনলক করতে হবে না, বা আপনার আই রেকগনিশন দিয়ে কিন্তু ল্যাপটপটা ওপেন করে দেবে, এবং এটা বেশ ফাস্ট কাজ করে। আর এখানে বেশ কয়েকটা এআই মাইক্রোফোনও রয়েছে, সো আপনি যখন কোনো টিটিংয়ে রয়েছেন সেটার যে মাইক্রোফোন সেটা দিয়ে কিন্তু আপনারা বেশ ভালো আউটপুট পাবেন। তো এখন একটু আপনাদেরকে আইডিয়া দেবো এটার যে ওয়েব ক্যাম বিল্ট ইন সেটা কেমন। তো দেয়ার ইউ গো, এই মুহূর্তে আপনারা আমাকে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ Asus ZenBook-এ, যেটা বিল্ট ইন ক্যামেরা দিয়ে আমরা ভিডিওটা রেকর্ড করছি। আর এটার যে অডিও সেটাও কিন্তু আপনারা বিল্ট ইন মাইক্রোফোন থেকে শুনতে পাচ্ছেন। তো অডিওটা নিয়ে আমার এক্সপেকটেশন একটু বেশিই হাই, কারণ আমি এটা এখন রাইট নাও শুনতে পাচ্ছি না। তবে প্রিভিয়াসলি যেটা শুনেছি তারা কিন্তু এআই নয়েজ ক্যান্সেলেশনের মাধ্যমে বেশ ভালো অডিও ডেলিভার করে। বাট ভিডিওর ক্ষেত্রে নয়েজ আমি দেখতে পাচ্ছি এত ভালো লাইটিংয়ের পরও। সো বেশিরভাগ মানুষ কিন্তু আসলে এত ভালো লাইটিং কন্ডিশনে ভিডিও কলে কথা বলবে না ইউজুয়ালি। সো এটা বেস্ট কেস সিনারিও ধরতে পারেন, এর থেকে ওয়ার্স হবে যদি আপনি অন্ধকারে যান। সো আপনারা একটা আইডিয়া পেলেন যে জুম কল বা যে কোনো মিটিংয়ে আপনারা কেমন পারফরমেন্স পাবেন এর ক্যামেরায়। তবে ওয়েব ক্যামে কিছুটা কম্প্রোমাইজ থাকলেও যেখানে Asus কোনো রকম কম্প্রোমাইজ করে না কখনোই, সেটা হচ্ছে ডিসপ্লে। এবং এতে কিন্তু আপনারা লুমিনা ওলেড ডিসপ্লে পাচ্ছেন, যেটা Asus-এর প্রোপ্রাইটারি নেমিং, এবং এটা একটা ওলেড টেকনোলজির ডিসপ্লে। সো বুঝতেই পারছেন কালার কন্ট্রাস্ট কিন্তু অ্যামেজিং। এটাতে আপনারা 1:1 অ্যাসপেক্ট রেশিও পাচ্ছেন। তাছাড়া 0.2 মিলিসেকেন্ডের রেসপন্স টাইম, যদিও এটাতে কেউ গেম টেম খেলবে বলে আমার কাছে পার্সোনালি মনে হয় না। আমরাও এটাতে খুব বেশি গেমিং ট্রাই করিনি, বিকজ এটা সেই ডেমোগ্রাফিকে টার্গেটই করে না আসলে। তো এটাতে এমনিতে বেসিক পারফরমেন্স যেটা সেটা কিন্তু বেশ ভালো। সো এটাতে 60 হার্জের যে ওলেড ডিসপ্লেটা ব্যবহার করেছে Asus, সেটা আমার মনে হয় যে মোর দেন এনাফ। আর এই ডিসপ্লের যে অ্যাসপেক্ট রেশিও সেটা হচ্ছে 16:10। সো আপনারা ভার্টিক্যালি এক্সট্রা একটু হেডরুম পাচ্ছেন এটাতে, যেটা আসলে ক্রিয়েটিভ ওয়ার্কফ্লোকে কিছুটা হলেও হেল্প করবে। আর বেজেলও অ্যাজ এক্সপেক্টেড 14 ইঞ্চির একটা ল্যাপটপ হিসেবে যথেষ্ট থিন, যদিও আপার পোর্শনে ক্যামেরা হাউজিং করা হয়েছে তাই একটু বড়, আর বটম সাইডটা মানে সিমেট্রি রেখেছে, আর নিচের অংশটা একটু বড় হিঞ্জ মেকানিজমটা এখানে থাকায়। তো সব মিলিয়ে বিল্ড কোয়ালিটি অ্যান্ড ডিসপ্লে এই পার্টগুলো নিয়ে আমার মনে হয় কোনো কমপ্লেন করার সুযোগই রাখেনি Asus। ইভেন এটার যে স্পিকার কোয়ালিটি, 4টা স্পিকার এটাতে বিল্ট ইন রয়েছে, এবং এটা যেহেতু খুবই থিন অ্যান্ড লাইট, সো এর এক্সপেকটেশন যে আমার খুব ভালো ছিল সেরকম না। তবে মডারেট সাউন্ডে আপনারা এটা থেকে বেশ ক্লিনার অডিও পাবেন, যদিও ফুল ভলিউমে গেলে কিছুটা ডিস্টরশন থাকে, যেটা আসলে এক্সপেক্টেড। মানে এটার ফর্ম ফ্যাক্টর মানে ফিজিক্সটাও বুঝতে হবে যে এটাতে আসলে এত হাই এন্ডের স্পিকার বিল্ড করাটাও কিন্তু খুব ডিফিকাল্ট। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার তো বলতে ভুলে গেছি, এটার যে ট্র্যাক প্যাডটা এটা কিন্তু বাটারি স্মুথ, মানে এটাতে আপনি বড় সড়ো সাইজও পাচ্ছেন, পাশাপাশি এটাতে উইন্ডোজের যে মাল্টি জেস্টার সাপোর্ট সেটাও আপনারা পাবেন। সো এখানেও আসলে কোনো রকম কমপ্লেন করার সুযোগ থাকছে না। আর এটার যে আইও পোর্ট, এখানে আপনারা ডান দিকে একটা ফুল সাইজ ইউএসবি পোর্ট পাচ্ছেন, যেটা দিয়ে আপনারা মাউসের যেই এক্সটার্নাল ডঙ্গল বা পেন ড্রাইভ এই ধরনের জিনিসগুলো এখানে অ্যাটাচ করতে পারবেন। তাছাড়া লেফটে আসলে আপনারা দেখতে পাবেন এখানে কিন্তু HDMI 2.1 একটা পোর্ট রয়েছে, যেটা আসলে এক্সিকিউটিভ টিটিংয়ের খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ তারা হয়তো প্রজেক্টরে এই জিনিসগুলো দিয়ে কানেক্ট করে। তো এই জিনিসটা তাদেরকে এক্সট্রা একটা ডঙ্গল থেকে বিরত থাকতে হেল্প করবে। দেন এখানে আমরা দুটো থান্ডারবোল্ট 4 পোর্ট পাচ্ছি, যেটা দিয়ে আপনারা চাইলে 100 ওয়াটে পিডি চার্জিংও করতে পারবেন। আর সাথে তো যেই চার্জারটা আসে সেটা দিয়ে যে কোনো পোর্টে আপনারা ফুল ফাস্ট চার্জিং করতে পারবেন। আর এখানে একটা 3.5mm মাল্টি পোর্ট রয়েছে, পাশাপাশি মাইক্রোফোন। ওকে, তো বিল্ড ডিজাইন সব কিছু তো ঠিক আছে, বাট পারফরমেন্সের কী অবস্থা? কারণ আসলে স্ন্যাপড্রাগনের প্রসেসর মার্কেটে কিন্তু একেবারেই নতুন। ওয়েল, এই স্ন্যাপড্রাগনের এক্সেলেটের একটা রিভিউ আমরা কিন্তু প্রিভিয়াসলি করেছিলাম, সেটাও Asus-এর একটা ল্যাপটপ ছিল, এবং এটাতে যেই মডেলের প্রসেসরটা রয়েছে সেটা হচ্ছে X1E, এবং এটা একটা 12 কোরের প্রসেসর, এবং এটাতে NPU থাকছে 45 টপস, এবং এটার সাথে এমবেডেড যে জিপিউটা আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে Adreno X185। তো এটা 8GB VRAM নিয়ে আসে, যদিও 8GB আসলে ডেডিকেটেড না, এটা শেয়ার্ড, মানে এটাতে যে ইন্টিগ্রেটেড 16GB LPDDR5X র্যাম রয়েছে সেটার সাথে শেয়ার্ড এই জিপিউটা। আর এটার যে বিল্ট ইন ডেডিকেটেড সাইজ সেটা হচ্ছে 128MB। তো আর্ম বেসড প্রসেসর এটা খুবই কমন, এটা আসলে আমরা দেখি যে অ্যাপলের ক্ষেত্রেও কিন্তু তারা জিপিউতে শেয়ার্ড মেমোরি ইউজ করে, অর্থাৎ ইন্টিগ্রেটেড যে র্যাম রয়েছে সেটাই এতটা ফাস্টার, যার কারণে তারা জিপিউর মেমোরিটাকে কিন্তু ওটার সাথে শেয়ার করে বেশ ভালো পারফরমেন্স ডেলিভার করে থাকে। তবে মানে ক্যাচটা যেটা সেটা হচ্ছে এটাতে 16GB এই ইন্টিগ্রেটেড মেমোরি রয়েছে, যেটা আসলে মানে ইটসেলফ খুবই কম, যার কারণে আপনি যদি কোনো হেভি কাজ করতে যান সেক্ষেত্রে জিপিইউ যদি 8GB পর্যন্ত অকিউপাই করে রাখে, বাকি 8GB দিয়ে আপনাকে অন্যান্য কাজ করতে হবে। তো এটা কিছুটা লিমিটিং ফ্যাক্টর মনে হয়েছে আমার কাছে। তবে এটাতে কিন্তু আপনারা 1TB স্টোরেজ পাচ্ছেন, যেটা আপনারা চাইলে আপগ্রেডও করতে পারবেন, যদিও Asus এটা রিকমেন্ড করে না, আই ডোন্ট নো ওয়াই। তবে একটা প্রশ্ন সবসময় ছিল, স্পেশালি লাস্ট ইয়ারে যখন আমরা X-Elite প্রসেসর দিয়ে ল্যাপটপটা রিভিউ করি তখন, যে এটাতে তো X86 আর্কিটেকচারে বিল্ড করা যেই সফটওয়্যারগুলো রয়েছে সেগুলো প্রপারলি রান করে না। সেক্ষেত্রে দেখা যায় এটা কোনো ভার্চুয়াল মেশিনে রান করছে
আসে তো পারফরমেন্স কিন্তু আমরা পেনাল্টি খেতাম। তবে এখন আমরা দেখতে পাচ্ছি এই আর্ম বেসড যে প্রসেসর সেগুলোর জন্য কিন্তু অনেক সফটওয়্যার বেটার অপটিমাইজেশন নিয়ে আসছে। যেমন আমরা এডিটিং সফটওয়্যার দা ভিঞ্চির কথা বলি বা ফটোশপ, এই ধরনের সফটওয়্যারগুলো যেটা রেগুলার বেসিসে মানুষ ইউজ করে সেগুলো কিন্তু এখন আর্ম বেসড প্রসেসরের জন্য অপটিমাইজড। এবং পারফরমেন্সের ক্ষেত্রে আমরা যেটা পেয়েছি এটাতে আমরা একবারে ফুল ফ্যান স্পিডে মানে পারফরমেন্সটা টেস্ট করেছি যাতে করে ম্যাক্সিমাম জুস আমরা এটা থেকে বের করতে পারি। তো এটাতে যেমনটা দেখতে পাচ্ছেন সিনেবেঞ্চ R23-তে 10 মিনিট রানে মাল্টি কোরে স্কোর ছিল 6000-এর আশেপাশে, আর সিঙ্গেল কোরে স্পিড ছিল 1100-এর আশেপাশে। আর এই হচ্ছে Geekbench 6-এর রেজাল্ট, এটাও বেস্ট রেসপেক্টেড নাম্বার। সো পারফরমেন্স মোটামুটি ভালো ছিল বলা যায়। স্পেশালি আমি আর্ম বেসড উইন্ডোজ মেশিনগুলোতে যেটা দেখেছি সেটা হচ্ছে খুবই স্ন্যাপিনেস থাকে একটা, মানে আপনি যখনই কোনো কিছু ওপেন করবেন এটা আপনাকে স্প্লিট সেকেন্ডে ওপেন করে দিবে, যেটা মানে x86 আর্কিটেকচারে আমার যে পেছনের কম্পিউটারটা দেখতে পাচ্ছেন এটাতে Core i7-এর 13700K প্রসেসর রয়েছে, যেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, বাট স্টিল স্ন্যাপিনেসের দিক থেকে এক্সেলিটে গিয়ে থাকবে ইন মাই ওপিনিয়ন। যদিও আর্ম বেসড এটাই সব থেকে পাওয়ারফুল প্রসেসর এখন পর্যন্ত যদি আমরা উইন্ডোজ প্ল্যাটফর্মে দেখি। সো এই মার্কেটটা ম্যাচিওর হতে আরও কিছুটা সময় লাগবে, তো সেটার জন্য অবশ্যই আমাদেরকে অপেক্ষা করতে হবে। বাট সো ফার এটা আমাদেরকে কিন্তু খুবই ইফিসিয়েন্ট অ্যান্ড স্ন্যাপি পারফরমেন্স ডেলিভার করছে। অ্যান্ড টকিং অ্যাবাউট দ্য এফিসিয়েন্সি, এই ল্যাপটপটার ওয়ান অফ দ্য বিগেস্ট স্ট্রেংথ আমি যদি বলি সেটা হচ্ছে এর ব্যাটারি লাইফ, এবং সেটাও কিন্তু এই এক্সেলেটের কারণেই। তো এটাতে আপনারা বেসিক্যালি 70 ওয়াট আওয়ারের বেশ বড় সড়ো সাইজের ব্যাটারি পাচ্ছেন, এবং এটাতে আপনি মানে যদি ভিডিও প্লেব্যাক করেন বা টুকটাক মাল্টিমিডিয়া আর ব্রাউজিংয়ের কাজ করেন আপনি ইজিলি মানে 10 আওয়ার্স প্লাস ব্যাটারি লাইফ পাবেন, নো ডাউট। আর যদি সাইলেন্ট মোডে ইউজ করেন সেক্ষেত্রে আরও বেটার ব্যাটারি লাইফ দেবে, কারণ তখন কিন্তু আবার প্রসেসিং পাওয়ারে কিছুটা লিমিটেশন আসে, যেহেতু ফ্যান নয়েজ কমাতে গিয়ে আপনার যেই ওভারঅল ক্লক স্পিড সেটাও কিছুটা ডাউন করে রাখে, এবং এই কারণে এনার্জিটাও কম ইউজ হয়। আর হ্যাঁ, এখন কিন্তু এসুসের প্রত্যেকটা ল্যাপটপে আপনারা কোপাইলট প্লাসের এই বাটনটা দেখতে পাবেন, যেটা দিয়ে বেসিক্যালি এআইয়ের বিভিন্ন কাজ টাজ টুকটাক করতে পারবেন। কনভারসেশন থেকে শুরু করে ভিডিও কলে নানান ধরনের এআই সুবিধা কিন্তু আপনারা এই ল্যাপটপে নিতে পারবেন বিল্ট ইন। তো ইন শর্ট যদি সাম আপ করি তাহলে এই ল্যাপটপটা আসলে কাদের জন্য? ওয়েল, যাদের আসলে খুব বেশি পাওয়ার হাঙ্গ্রিনেসটা নেই বাট খুবই ফাস্ট যেন কাজ করে এরকম লাগবে, বাট লং টার্ম হয়তো তারা খুব পাওয়ারফুল কোনো কাজ করতে চায় না, লাইক এডিটিং বা গেমিং এই টাইপের কাজ করতে চায় না, তবে তার একটা স্লিক ল্যাপটপ দরকার যেটা সে তার ব্যাগে ক্যারি করছে এটা মাঝে মাঝে ভুলে যাবে, লাইক আন্ডার 1 কিলো, বুঝতেই পারছেন কতটা লাইট ওয়েট এটা। তো সব মিলিয়ে এইসব মার্কেটকে কিন্তু টার্গেট করে এটা বানানো, এবং সেই মার্কেটটাকে এটা মানে 100% সার্ভ করতে পারবে, আই হ্যাভ নো ডাউট অ্যাবাউট দ্যাট। বাট প্রাইসিংয়ের ক্ষেত্রে আপনারা অনেকেই প্রশ্ন করতে পারেন যে ভাই বাংলাদেশে তো এর চাইতে M4 এয়ার যেই ম্যাকবুকগুলো রয়েছে সেগুলো আরও কম দাম, তো এটার দাম এত বেশি কেন? তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় সেগুলোতে কিন্তু আসলে মানে ট্যাক্স পে করে আসে না, সো এটা গ্রে চ্যানেলের প্রোডাক্ট। তো সেটার সাথে প্রাইসিং আপনি কম্পেয়ার করলে জীবনেও কোনো অফিসিয়াল প্রাইসের ধারে কাছেও পাবেন না। অফিসিয়াল প্রাইসে 27% স্টিল ট্যাক্স ইম্পোজ হয়, সো এটার দাম কিছুটা বেশি হবে, এটাই লজিক্যাল, এবং এই কারণেই বেসিক্যালি প্রাইসটা বেশি। তবে আপনি কিন্তু আবার অফিসিয়াল ওয়ারেন্টিও পাচ্ছেন, এটাও আপনাকে মাথায় রাখতে হবে, যেটা এসুসের কিন্তু টপ নচ ওয়ারেন্টি আপনারা বাংলাদেশে অফিসিয়ালি পাবেন, যেটা আপনারা ওই ম্যাকবুকে পাবেন না। তো এই জিনিসগুলো কনসিডার করলে এটা ডেফিনেটলি একটা গুড বাই, বাট স্টিল এটা সবার জন্য না, এটা খুবই এক্সক্লুসিভ একটা মার্কেটের জন্য, এবং এই এক্সক্লুসিভ মার্কেটের ইউজার যদি আপনি হয়ে থাকেন দেন জাস্ট গো ফর ইট, এবং আমি শিওর এটা নিয়ে আপনি রিগ্রেট করবেন না। তো এই ছিল বেসিক্যালি এসুসের এই মোস্ট প্রিমিয়াম জেনবুক নিয়ে বিস্তারিত। আপনাদের কাছে ল্যাপটপটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন, ভালো না লাগলে কেন লাগেনি সেটাও জানাতে পারেন কমেন্ট সেকশনে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।